আমার ছেলে মেয়ে আমার কাছে আসার চেষ্টা করতেছে, তখন আমি সবাইকে স্টপ করে দিলাম। ইভেন আমার বাবা আমাকে জড়িয়ে ধরবে, আমি তাকে স্টপ করে দিলাম। হঠাৎ দেখি আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার বাড়ি পুলিশে ভরে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাকে শুনছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি রাত নিউজকে জীবনের গল্পের অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করব, সেটা হলো আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আমাদের রাত নিউজ এমন একটি জীবনের গল্পকে আমাদের সামনে আনতেছেন, তো আমি নিজেকে ধন্য মনে করছি যারা আমাকে দেখতেছেন এবং রাত নিউজকে। চলুন আমরা শুনে আসি আমাদের জীবনের গল্পের সেই 2020 সালের করোনাকালীন একটা সময় আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার পাশে থাকবেন। বিষয়টা হলো তখন 2020 সালে মার্চের 18 তারিখ। তখন তো করোনা শুরু হয়েছে মূলত ফেব্রুয়ারির 19 তারিখ থেকে 2020 সালের। তো যখন আপনার এই করোনাকালীন সময় শুরু হলো, তখন নিউ ইয়র্ক সিটি আমরা যারা বসবাস করি, সর্বপ্রথম নিউ ইয়র্ক সিটিতে তখন লাশের বন্যা বইতে থাকলো। তো আমি এবং আমার সাথে থাকতো আবুল কালাম আজাদ। আমি সম্পর্কে দুলোভাই লাগে, আমি ওরা দুলোভাই বলে রাখি, কিন্তু আমার বন্ধু সে। তো আমরা দুইজন এক রুমে থাকতাম। এখন চারিদিকে আমাদের হসপিটাল হলো আমাদের বাসা থেকে পাশাপাশি হসপিটালটা এলমাস হসপিটাল। তো এই সময়টায় এত পরিমাণ প্রতিটা মিনিটে সাইলেন্ট বাজা শুরু করে। তো প্রতিটা মিনিটে যখন সাইলেন্ট বাজা শুরু করে, তখন আমার তো মনে করেন যে খুবই খারাপ অবস্থা হয়ে যায়, মানে প্রেশার বেড়ে যায় এবং খুবই ভীত কাজ করে এবং লাশের স্তব চারিদিকে, লাশের স্তব। এখন এই পরিস্থিতিতে তো নিউজ তো দেখতে পারি না, ভয়তে জানেট করে খুবই খারাপ অবস্থা। আমার বাবার কাছে ফোন দিই, আমার ফ্যামিলির কাছে ফোন দিই, আমার স্ত্রীর কাছে ফোন দিই, ওরা সাহস যোগায়। কিন্তু একটাই জিনিস মনে হয় যে মরি দেশে যে মরি, এই ভিতরে কাজ করে। আমার তখন দুইটা সন্তান, একটা বয়স মনে করেন যে অ্যারাউন্ড 4 বছর আর একটা বয়স 7 বছর। তো এই সময়টায় আমার মনটা সব সময় দেশে, একটাই কাজ করে, আমি মরি দেশে যে মরি। এই যে দেশে যে মরি, দেশের যে ভালোবাসা, এই পরিপ্রেক্ষিতে আমার ভিতরে এক কথায় আমার ঘুম হয় না, আমার টোটালি ঘুম হয় না। যখন আমার টোটালি ঘুম হয় না, তখন আমার আব্বা এবং আমার ওয়াইফ বললো যে দেখো তুমি চলে আসো, এখনই চলে আসো। আমি এবং আবুল কালাম আজাদ আমরা ডিসাইড করলাম যে আমরা দেশে চলে যাব। তো আমরা যখন দেশে চলে যাব, সকালে ঘুম থেকে উঠে 18 তারিখ 20 তারিখে হলো আপনার হলো টোটাল বন্ধ ফ্লাইট, ওয়ার্ল্ড ওয়াইড করোনাকালীন সময় টোটাল ফ্লাইট বন্ধ। এখন এই যে টোটাল ফ্লাইট বন্ধ, এখন টিকিট তো পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি 18 তারিখে টিকিট কাটলাম। দুইটা টিকিট কাটতে গেলাম, কিন্তু দুইটা টিকিট হলো না, একটা টিকিট হলো। তো একটা টিকিট যখন হলো, তখন আমার বন্ধু আবুল কালাম আজাদ বলছে তুমি এক কাজ করো, তুমি যাও। আমি বলছি না তুমি যাও। তো বলছে যে না তুমি যাও। আমি বলছি না তুমি যাও। এই যে তুমি যাওয়ার ভিতরে একটা পর্যায়ে আমার মনটা খুবই মানে কান্দ ইতারে আমার ওই লাইনই রয়েছে যে আসছো কিনা, কি করতেছো। তো টোটালি আপ টু ডেট জানার পরে আমি তাকে করলাম, আমি টিকিটটাও, আমার বন্ধু বলে যে তুমি যাও, আমি থাকি। তো যাই হোক, সেই মোতাবেক আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার পরে এখন প্রশ্ন হলো, আপনি যদি দেশে যেতে চান তাহলে আপনাকে করোনা টেস্ট করতে হবে। তো করোনা টেস্ট ছাড়া আপনাকে ফ্লাইট করতে দিবে না। তখন ইমার্জেন্সিভাবে করোনা টেস্ট করা হলো। করোনা টেস্ট করে আমি যথারীতি সবার কাছে দোয়া টোয়া নিয়ে দেশের দিকে গেলাম। তো দেশে যাওয়ার পথে দেখেন, যখন ওয়ার্ল্ড ওয়াইড 20 তারিখে সমস্ত ফ্লাইট বন্ধ, তখন আমি ঢাকা এয়ারপোর্টে নামলাম। তো ঢাকা এয়ারপোর্টে নামার পরে আমাদের করোনা টেস্ট করা হলো এবং আমার সমস্ত সার্টিফিকেট আমি শো করলাম। সমস্ত সার্টিফিকেট শো করার পরে তারা সব কিছু দেখলো, আমার জ্বরটা দেখলো, আমার কোয়ারেন্টাইন করবে কি করবে না। তো দেখেন, যাদেরকে সাধারণত পজিটিভ থাকতো তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইন দিয়ে হতো। একটা হলো হোম কোয়ারেন্টাইন আর একটা হলো সরকারি আবাসস্থলে কোয়ারেন্টাইন, যারা অনেকে জানেন। তো যাই হোক, আমাকে বললো যে আপনি সব কিছু ঠিক আছেন এবং আপনার পেপার ঠিক আছে, আপনার শরীরে সব কিছু অল ওকে পারফেক্ট, আপনি যান। তবে আপনি ট্রাই করেন জনসম্মুখ থেকে আপনি সতর্ক থাকার জন্য। তো ঠিক আছে, এভাবে আমি বাসায় চলে গেলাম।
তো বাসায় চলে যাওয়ার পরে আমি সাধারণত আমাদের বাসায় যে আমার ছেলে মেয়ে দেখেন দীর্ঘ অনেকদিন পরে যখন দেখে যাচ্ছি আমার ছেলে মেয়ে আমার কাছে আসার চেষ্টা করতেছে, তখন আমি সবাইকে স্টপ করে দিলাম। ইভেন আমার বাবা আমাকে জড়িয়ে ধরবে, আমি তাকে স্টপ করে দিলাম যে আমার কাছে আসার দরকার নেই, অ্যাটলিস্ট তোমরা 6 ফিট দূরে থাকো, আমি গোসল টোসল করে জামা কাপড় পরিষ্কার করে আমি তারপরে তোমাদের কাছে আসবো। তো এই পরিপ্রেক্ষিতে আমি যখন আমার স্ত্রীকে আমি ওকে মানে কোনোভাবেই দূরে রাখতে পারলাম না। ও আসলো, এসে আমার জামা টামা খুলে দিল যে আমি গোসল টোসল করে যাই হোক আমরা সবাই পরিজন মিলে হয়তো খাওয়া দাওয়া করবো, কিন্তু আমার মনে সায় দিচ্ছে না যে আমার ছোট দুটো বাচ্চা আমি তাদেরকে কাছে নিয়ে আসবো। তো আমি ওইভাবে তাদেরকে কাছে নিলাম না। তো কাছে না নেওয়ার ফলে আমি যখন কাছে না নিলাম তখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার যখন আমার কাছের কিছু বন্ধু ছিল তারা শুনছে যে আমি দেশে আইছি, তো আমি যখন দেশে আইছি তারা চলে এসে তারই মধ্যে একজন মারা গেছে, ইদ্রিস আলী, আমি সম্পর্কে আঙ্কেল হয়। লোকটা কোনো কিছু ডিফেন্ড না করে সে সরাসরি আমার রুমে ঢুকে গেছে। তা আমি বললাম যে আঙ্কেল তুমি যে আমার কাছে আসলে, আমি তো আমেরিকা থেকে আসছি আর দেখো এখানে টোটালি বন্ধ করে দিয়ে আছে, আমার কাছে কেউ আসতে পারবে না। তখন সে বলছে দূর বাপু, মরি মরবানে, তবু তোর কাছ থেকে এসে মরি। যাক এভাবে সে আসলো, আসে আমার সাথে দেখাশোনা করলো। দেখাশোনা করার পরে আমি পরের দিন 2-3-4 দিন পরে, আমি 4 দিন পরে আমি একটু বাইরে বের হয়নি, আমি মাঠে গেছি। তো আমি যখন মাঠে গেছি, মাঠের থেকে আসলাম, আসার পরে বন্ধুরা এখন আপনারা বলতে পারেন যে কী ব্যাপার, আপনি এত কথা কেন বলছেন? বলার কিছু উদ্দেশ্য হলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমি এবং আমার পরিবারের সাথে কি করা হয়েছে। আমি আমার পরিবারের সাথে কি করা হয়েছে, যার কারণে আমি আমার লাইফটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ একটু ধৈর্য সহকারে শুনুন, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা। তো আমার লাইফে যখন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, এক কথায় আমাকে জীবিত মেরে ফেলা হয়েছে। আমাকে জীবিত মেরে ফেলা হয়েছে, একটাই অপরাধ যে আমাকে কেন জীবিত মেরে ফেলা হয়েছে সেই বিষয়টাকেই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম জীবনের গল্পে। তো এই সময়টাই যখন অল বাংলাদেশে তখন মনে করেন যে লকডাউন শুরু হচ্ছে বা শুরু হবে এরকম, বিশেষ করে ঢাকায় যারা থাকবেন আপনারা ভালো করতে পারবেন। তো আমি যখন বাড়িতে গেলাম 4-5 দিন হয়ে গেল, তখন হঠাৎই দেখি যে আমার বন্ধুরা বললো যে একটু বাইরে আয়। তা বললাম যেন আমি এখন আর বাইরে যাচ্ছি না। তা হচ্ছে আয় না, অনেকদিন হলো, তো তুই শোন, যদি মরতে সেতে এতদিন হয়ে যেত, তোর যদি করোনা হতো তাহলে 72 ঘন্টার মধ্যে হয়তো তুই সুস্থ আছিস, তখন আয়। তো অনেকে আমার জোর করে নিয়ে গেল আমাদের রাখালগাছি ইউনিয়ন চাঁদপাড়া গ্রামে চানপাড়াতে, মাথায় আমি গেলাম। গেলি তখন হচ্ছে ওই যে সেই ইদ্রিস চাচা সে ছিল, তাছাড়া খোকা কিছু খাতে দে, তা কী খাবো, যা খাবে খা। তখন মনে করেন ওরা খাওয়া দাওয়া করলো, প্রায় 1100 টাকা বিল হলো। তো 1100 টাকা বিল হলো, আমি দিলাম, তাহলে যে তোরা আমার ডাকছিস, তোকে তো ভাইরা যাবে না। তাছাড়া আমার শরীর চাচা সহ আমার একটা ফ্রেন্ড ছিল আশিকুল, ও বললো আরে মরবানে, সমস্যা নেই, তুই আয়, দেশের ছেলে দেশে আছিস, সবাই কি খুশি। আমি দেশে গেছি, সবাই কি খুশি, কিন্তু একটা বিষয় হঠাৎ দেখি আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার বাড়ি পুলিশে ভরে গেছে।